নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনারা আমার বিরুদ্ধে মন খুলে লিখুন। আমার যদি কোনো রকম অন্যায় হয়ে থাকে তাহলে মন খুলে তার সমালোচনা করুন। আমি উদার মনে তা গ্রহণ করব এবং ত্রুটি সংশোধনের চেষ্টা করব। কে বলেছিলেন? বলেছিলেন মহামান্য ইউনূস সাহেব। এই ইউনূস সাহেবের দেশে এখন গণতন্ত্রের ত্রুটি চিপে ধরা হয়েছে। ইউনূস সাহেবের সরকারের বিরুদ্ধে কেউ কোন রকম কথা বললে তার উপরে নেমে আসছে খড়গহস্ত। মিডিয়াকে সারা পৃথিবীতে এই ইতিহাস পাওয়া যাবে না যে মিডিয়াকে দখল করে নেওয়া। একের পর এক মিডিয়া দখল হয়ে গিয়েছে। সাংবাদিকরা অর্ধেক জেলে পড়ছে, কেউ বনে জঙ্গলে পালিয়ে রয়েছে, কেউ দেশান্তর হয়েছেন, আবার কাউকে কাউকে গোপনে গুম করে দেওয়া হয়েছে। তো বাকি যারা রয়েছেন, কিছু সাংবাদিক যারা রয়েছেন, তারা সমালোচনা করতেন। এখন দেখুন, আমি কারোর পক্ষেও না বিপক্ষেও না। সাংবাদিকতার ধর্ম হচ্ছে সরকারের বিরুদ্ধে কথা বলা। সে শেখ হাসিনার সরকার হোক, মোহাম্মদ ইউনূসের সরকার হোক, বিএনপির খালেদা জিয়ার সরকার হোক, যে সরকার হোক, সরকারের ত্রুটি বিচ্যুতি তুলে ধরা হলো সাংবাদিকের কাজ। যাদের যাদের এখন তুলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যারা একটু সোচ্চার এই সরকারের বিরুদ্ধে, তারাও কিন্তু এই জুলাই আন্দোলনকে তারা কিন্তু সমর্থন করেছিলেন। কই তখন তো মোহাম্মদ ইউনূস বা তার যে এই শফিকুর, যে ডাস্টবিন শফিকুর, তার তো তখন তো খারাপ লাগেনি। আর এই ডাস্টবিন শফিকুর সে তো আবার সাংবাদিকতা করেছে। আমার তো মনে হয় ওকে আমি যে কি বলবো, আমি ওকে ভেবে পাই না কোন আখ্যায় ওকে আমি আখ্যায়িত করবো। সাংবাদিকতার কলঙ্ক, সংবাদপত্রের কলঙ্ক এবং সাংবাদিক কুলের কলঙ্ক। তা লাস্ট যেটা হলো, কালকে 16 জনকে তুলে নিয়ে যাওয়া হলো। তার মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক আছেন। তাদের মধ্যে আবার মঞ্জুরুল আলম পান্না আছেন, যিনি তার সরকারের সমালোচনা করতেন। কারণ তার ভিডিও আমি নিয়মিত দেখতাম। আর তাকে তুলে নিয়ে যাওয়া হলো সন্ত্রাস বিরোধী আইনে, তার উপরে মামলা চাপিয়ে দেওয়া হলো এবং তাকে সারাদিন আটক রাখার পর রাতে গ্রেপ্তারের একটা নোটিশ ধরিয়ে দেওয়া হলো, হাতে হাত করা পরানো। এখন প্রশ্ন হচ্ছে, সাংবাদিকরা, বুদ্ধিজীবী, অধ্যাপক, তারপর আপনার যারা লেখক, তাদেরকে যখন সরকার অ্যারেস্ট করে, গণতন্ত্রকে যখন চেপে ধরার চেষ্টা করে, সে সময় কিন্তু বোঝা যায় যে সরকারের পতন ঘনিয়ে আসছে। আমি আগেও বলেছি, আমাদের এখানে ইমার্জেন্সি করার কারণে ইন্দিরা গান্ধীকে কি অবস্থার জন্য ভুগতে হয়েছিল। তার পরবর্তী সময়ে ইন্দিরা গান্ধী কি হাল হয়েছিল। পরে অবশ্য উনি আবার নিজের দোষটা স্বীকার করে উনি কিন্তু কাটিয়ে ওঠেন। ফলে যখন সংবাদপত্রের উপর আঘাত আসে না, তখন সে পক্ষে হোক বিপক্ষে হোক, শেখ হাসিনার সমালোচনা করেছেন বলে আমি তার বিপক্ষ নেব তা নয়। কারণ আমার ধর্ম হচ্ছে যেটা ঠিক সেটা বলা। শেখ হাসিনা একেবারে সমস্ত কাজ সঠিক করেছিলেন, সেটাকে বুকে হাত দিয়ে বলতে পারবে? যত বড় আওয়ামী লীগ পন্থী হোক, বলতে পারবেন না। তার অনেক কাজে ভুল রয়ে গেছে। যে কথাটা ভারত সরকার বারবার তাকে বারণ করা হয়েছিল, আপনি এই জিনিসগুলো করবেন না, উনি শুনেছিলেন? উনি শোনেননি। ওনার মতো করে উনি দেশ চালিয়েছেন। এখন এই যখন যাকে এই সেনা প্রধান নিয়োগ করা হলো, সে সময় তো ভারত সরকার তো বারবার মানা করেছিল, একে আপনি করবেন না, আপনি নিজে বিপদে পড়বেন। উনি করেছেন এবং করার 3-4 মাসের মধ্যে উনি
তার মৃত্যুটা ডেকে আনলেন। আজকে এই যে বিদেশে উনি অবস্থান করছেন তার জন্য দায়ী কে? এই সাংবাদিকদের দায়ী করবেন না, এটা তার দায়, তার ব্যর্থতা, তার একগুঁয়েমি, তার না শোনা। আমার না বলার কিছু নেই, কারণ আমি খেতেও যাই না, পড়তেও যাই না সব বাংলাদেশের। কিন্তু যেটা অন্যায় সেটা অন্যায়। আর যে ভিডিওটা আমার হাতে এসছে সেটা দেখে খুব অস্বস্তিকর। সেই ভিডিওটা দেখে আমি একটুখানি নড়েচড়ে বসেছি এবং আমাদের ভারতবর্ষের বেশ কয়েকজন সাংবাদিককেও আমি এটা পাঠিয়েছি। তারা নিশ্চয়ই এটা নিয়ে ভিডিও করবেন। মানুষ কি লিখবে, সাংবাদিকরা কি লিখবে, কার পক্ষে লিখবে সাংবাদিকরা? বলুন আপনারা, কার পক্ষে সাংবাদিকরা? সন্ত্রাসের বিরুদ্ধে বলি, দুর্নীতির বিরুদ্ধে এই হাত দিয়ে। আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ, এটা কতটা সত্য? আপনাদের মনে হয় যে আমরা সন্ত্রাস করতে পারি? মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা, মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলা, এগুলো সন্ত্রাস করা? দেশের সূর্য সন্তানরা এদেশের জন্য এই দেশ স্বাধীন করেছে, তাদের সঙ্গে থাকা সন্ত্রাস করা, এটা আপনাদের মনে হয়? এই প্রশ্ন আপনারা করছেন যে আমরা কতটুকু সন্ত্রাস করেছি? এই যে ভিডিওটা আপনারা দেখলেন, এটাতে কি সরকারের খুব মুখ উজ্জ্বল হবে আপনারা মনে করেন? ইউনূস সরকার মনে করে যে তার সরকারের খুব মুখ উজ্জ্বল হবে? তার দেশে গণতন্ত্র আছে বলে তিনি যে চেঁচান, এখানে মুখ খুলে কথা বলতে পারে, ডাস্টবিন শফিক যে বলে বেড়ায় যে গণতন্ত্র এখানে নেই, উন্মুক্ত বাতাসে সমস্ত কথাবার্তা হয়, এখানে কেউ সংবাদপত্রকে কণ্ঠরোধ করেনি, এগুলো সমস্ত তো বাজে কথা। তার উৎকৃষ্ট প্রমাণ, এই জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই সমস্ত ভিডিও। আপনারা যাকে যাকে অ্যারেস্ট করছেন তারা সন্ত্রাসী বলে দেখে দিলেন। আমাদের দেশে হলে না, আমাদের দেশে দু একটা দেশে রাজ্যের সরকার এরকম চেষ্টা করেছিল, তাদের বিরুদ্ধে কথা বললে তাদেরকে কোর্টে নিয়ে গিয়ে তাদেরকে হাজির করানো হতো অ্যারেস্ট করে। আদালতের কাছে এমন গালাগাল খেতে শুরু করলো, এখন আর অ্যারেস্টের ধারে ভারে যায় না। এখন বলছে যা পারো তোমরা লেখো, আমি আর এর মধ্যে নেই। মানে আমাদের এখানে এই অবস্থা। এই যে আমি বলি না বারবার, আপনারা ভারতবর্ষের সঙ্গে নিজেদের তুলনা করেন, ভারতবর্ষের সঙ্গে আপনাদের তুলনা আপনারা করবেন না। ভারতবর্ষ অনেক ওপরে, গণতন্ত্র অনেক ওপরে ভারতবর্ষের গণতন্ত্র। সেই গণতন্ত্রের পায়ের তলাতে গুড়গুড়ি মারারও সময় আপনাদের আসেনি। আপনারা ভারতবর্ষের সঙ্গে সমমর্যাদার কথা বলেন, আর কখনো সমমর্যাদার কথা বলবেন না। ভারতবর্ষের সমমর্যাদার কথা কোনোদিন মুখে আনবেন না আপনারা। এই কদিন বাদেই বাংলাদেশিরা আবার বলবে সব ঠিকঠাক হয়ে গেলে। কিছু সংখ্যক বাংলাদেশি থাকবেই, ভারত বিরোধী সাংবাদিক লোক থাকবেই, মানুষ থাকবেই, কিছু সাংবাদিকও থাকবে ইন্ধন জমানোর। কিন্তু তারা যেন না বলে আর সমান অধিকার চাই, আমাদের সমান চোখে দেখতে হবে। আমাদের কেন ছোট ভাই বলা হয়, আমাদের কেন ছোট করে দেখা হয়। এবার ছোট ভাই কেন নাতিও বলবে, নাতি বলারও ছেড়ে দেবে। তোরা আমাদের মানুষের যোগ্য না, ভারতবর্ষের যোগ্য না, ভারতবর্ষের যেটুকু কর্তব্য ভারতবর্ষ করে দেবে, বাকিটুকু এবার তোরা বুঝে নে। ওই বাংলাটা কথা আছে, কাঠ খাবি আংড়া হাঁকবি, ভারতবর্ষ তাই করবে। কারণ ভারতবর্ষের বারবার দায় পড়েনি বাংলাদেশে এই সমস্ত গন্ডগোল হবে আর ভারতবর্ষকে গিয়ে সামলাতে হবে। ভারত কেন করলো না, ভারত কেন করলো না, ভারত কেন করবে? নিজের দেশের স্বাধীনতা নিজেরা রক্ষা করতে পারেন না, ভারতের নামে দায় চাপিয়ে দেন আপনারা। ভারত কেন করলো না? দোষ তো আপনাদের। স্বাধীনতা রক্ষা করতে পারেনি কেন? 5 কোটিটা 5.5 কোটি আওয়ামী লীগের সমর্থক সব এক রাতের মধ্যে বনে জঙ্গলে পালিয়ে গেল, সব নেতারা দেশান্তর হয়ে গেল। তাহলে সেই দেশে তো এই অবস্থাই তো হবে। আমার ভিডিও ভালো লাগুক বা না লাগুক, দেখেন বা না দেখেন, আমার কেউ যায় আসে না। কিন্তু সত্যটা সত্যভাবে সে চিরকাল আমি বলে যাব। কারোর পছন্দ হতে পারে, কারোর না পছন্দ হতে পারে। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে আলাপ করতে এসেছি
বিএনপি জামাতের ক্ষমতার ভাগাভাগের আলোচনা ব্যর্থ, আওয়ামী লীগের জন্য সুখবর। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমরা অগাস্ট মাসও প্রায় শেষ করে ফেললাম। অগাস্ট মাস শেষ করে এসেও আপনারা দেখছেন যে বর্তমান যে নতুন বন্দোবস্ত, এই বন্দোবস্তের অনেক কর্মকাণ্ড শেষ করতে পারলো না। জুলাই অগাস্টে এদের চূড়ান্ত লক্ষ্য ছিল এই বর্তমান বন্দোবস্তের যে জুলাই ঘোষণাপত্র দেবে, নাম কস্তে 5 অগাস্ট একটা ঘোষণাপত্র দিয়েছে, জুলাই সনদ দেবে। জুলাই সনদ, দ্যাট মিনস এই যে সংস্কার কার্যক্রমটা চলছে, বিভিন্ন রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রের বিভিন্ন অর্গান, সংবিধান, এই সংস্কারগুলো হচ্ছে জুলাই সনদ। অগাস্ট মাস শেষ হয়ে গেল, জুলাই সনদ কিন্তু দিতে পারলো না। এই সনদ অ্যারেঞ্জ করা, এটির ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত যে একটা কমিশন গঠন করা হয়েছে, ঐক্যমত্য কমিশন, ঐক্যমত্য কমিশনের মেয়াদ ইতিমধ্যে গত 15 আগস্ট শেষ হয়ে গিয়েছিল। আবার 1 মাস বর্ধিত করা হয়েছে। বর্ধিত করেও 15 দিন চলে গেছে, এখনো পর্যন্ত ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্য, বিশেষ করে বিএনপি এবং জামাতকে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি, এটি যদি মোটা দাগে বলেন যে ক্ষমতা ভাগাভাগির ঐক্যমত্যে এখনো পৌঁছাতে পারেনি ঐক্যমত্য কমিশন। আর মাত্র 15 দিন মেয়াদ আছে। এর মধ্যে যদি না পারে তাহলে আবার হয়তো মেয়াদ বাড়বে। কিন্তু সত্যিকার অর্থে দেশটাকে তারা কিভাবে ভাগ করবে, কিভাবে খাবে, খুবলে খাবে নাকি পুরো গিলে খাবে, এই ভাগাভাগিটা এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারেনি ঐক্যমত্য কমিশনের মাধ্যমে। এই যখন অবস্থা, তখন ঐক্যমত্য কমিশনের বাইরে বিএনপি জামাতের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এই যে অফিসিয়াল যে আলোচনা হয় ঐক্যমত্য কমিশন, এই অফিসিয়াল আলোচনার বাইরেও আনঅফিসিয়াল, অপ্রকাশিত আলাপ আলোচনা বিএনপি জামাতের মধ্যে শুরু হয়েছে। এর উদ্দেশ্য হলো দুই দলের মধ্যে সৃষ্ট বিরোধের অবসান। জামাত অনেকগুলো শর্ত আরোপ করেছে, এর মধ্যে পিআর পদ্ধতি, সংস্কার, বিচার এবং জুলাই সনদ নিয়ে প্রকাশ্যে মতবিরোধ দেখা দিয়েছে, যে কারণে অনেকেই যথাসময়ে নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন। পর্দার আড়ালে একটি মহল দুই দলের মধ্যে মতবিরোধ দূর করবার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের একটি গণমাধ্যম বলছে যে এই লক্ষ্যে গত মঙ্গলবার দুই দলের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষে 1 জন এবং জামাতের পক্ষে 2 জন শীর্ষস্থানীয় নেতা উপস্থিত ছিলেন। ঘণ্টা 2 আলোচনার পরেও এই বিষয়ে তারা একমত হতে পারেনি, অর্থাৎ ক্ষমতা ভাগাভাগি কিভাবে কি হবে এগুলোতে একমত হতে পারেনি। ফলে মাঝপথে আলোচনা থেমে গেছে। নিকট ভবিষ্যতে আর কোনো বৈঠক হবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সংশয় রয়েছে। ওদিকে নির্বাচন কমিশন, আপনারা জানেন যে গতকালকে একটি সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করেছে। এই রোডম্যাপ ঘোষণার ক্ষেত্রে জামাত ইসলামী ভিন্ন মত দিয়েছে। তারা বলছে এই রোডম্যাপ অস্পষ্ট, আর বিএনপি এটিকে সরাসরি স্বাগত জানিয়েছে। এখানেও বিরোধ দৃশ্যমান। এই পর্যায়ে জামাত কি করবে এখনই বলা মুশকিল। তবে নির্ভরযোগ্য একাধিক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানতে পেরেছে যে জামায়াত নেতারা বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলার আগ্রহ ব্যক্ত করেছেন। অর্থাৎ বিএনপি জামাত ক্ষমতার ভাগাভাগির প্রশ্নে এবং আগামীর ক্ষমতা মসনদ বিজয়ের প্রশ্নে আবারও আলাপ করবে। এবং আলটিমেটলি আওয়ামী লীগের জন্য এটি সুখবর, এখনো পর্যন্ত সুখবর যে ফ্যাসিবাদ বিরোধী জোট, যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে, কিন্তু এখন কি সেটি দেশের মানুষ দেখছে, দেশবাসী দেখছে। এখন এরা ফ্যাসিবাদ বিরোধী জোট। এই ফ্যাসিবাদ বিরোধী জোট আবার বৈঠক, পাল্টা বৈঠক করবে, মাস্ট। আওয়ামী লীগের প্রশ্নে এরা যতই মারামারি করুক, কাটাকাটি করুক, আওয়ামী লীগের প্রশ্নে কিন্তু এরা এক হয়ে গেছে। এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রশ্নেও এরা এক হয়ে গেছে। মুক্তিযুদ্ধের প্রশ্নে, মুক্তিযুদ্ধের অবমাননা প্রশ্নে বিএনপি কিন্তু কোনো উচ্চবাচ্য করছে না। বিএনপির প্রয়োজন ক্ষমতা, সেটি জামাতকে নিয়ে হোক, পাকিস্তানকে নিয়ে হোক, যেভাবে হোক ক্ষমতার মসনদে যেতে হবে। যার কারণে মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কিছু ঘটনা সাম্প্রতিক সময়ে ঘটে গেছে। আমরা বিএনপির পক্ষ থেকে কোনো উচ্চবাচ্য দেখছি না। দিন যত যাচ্ছে ক্রমেই এটি স্পষ্ট হয়ে উঠছে যে বাংলাদেশ দুটো ভাগে বিভক্ত হয়ে পড়ছে।
একটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর একটি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। সেই শক্তিতে আছে বিএনপি, জামাত সহ এনসিপি সহ এই রাজনৈতিক দলগুলো। আর মুক্তিযুদ্ধের পক্ষে এই মুহূর্তে আওয়ামী লীগের যদিও কার্যক্রম নেই, আওয়ামী লীগের কার্যক্রম প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করে রাখা হয়েছে, নির্বাচন কমিশনে নিবন্ধন স্থগিত করে রাখা হয়েছে, কিন্তু এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কণ্ঠ উচ্চে ভেতরে ভেতরে ফুসছে, প্রকাশ্যে আসতে পারছে না নানা কারণে। আপনারা সাম্প্রতিক সময়ে দেখছেন, আজকেও দেখছেন আদালত পাড়ায় কি ঘুরছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংবিধান সমুন্নত রাখবার উচ্চ কণ্ঠে আওয়াজ তুলছেন, সাংবাদিক হাত কড়া পরিহিত দৃশ্য দেখছেন। সংবিধান, এই মুক্তিযুদ্ধের সংবিধান আমরা রক্ষা করব। এই মুক্তিযুদ্ধের সংবিধান 30 লাখ শহীদের বিনিময়ে 5 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে সংবিধান, এই সংবিধান আমরা রক্ষা করব। আমরা রক্ষা করব, মুক্তিযুদ্ধ আমরা রক্ষা করব। আপনার পরিচয় কি? আমি শেখ হাফিজুর রহমান, ল ডিপার্টমেন্ট, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। মানুষ কি লিখবে, সাংবাদিকরা কি লিখবে, কার পক্ষে লিখবে সাংবাদিকরা? কার পক্ষে সাংবাদিকরা? সন্ত্রাসের বিরুদ্ধে বলি, দুর্নীতির বিরুদ্ধে এই হাত দিয়ে লিখি। আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ এটা কতটা সত্য? আপনাদের মনে হয় যে আমরা সন্ত্রাস করতে পারি? মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা, মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলা, এগুলো সন্ত্রাস করা? দেশের সূর্য সন্তানরা এদেশের জন্য এদেশ স্বাধীন করেছে, তাদের সঙ্গে থাকা সন্ত্রাস করা, এটা আপনাদের মনে হয়? এই প্রশ্ন আপনারা করছেন যে আমরা কতটুকু সন্ত্রাস করেছি? আজকেও দেখেছেন, কিন্তু ভেতরে ভেতরে স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সোচ্চার হচ্ছে। এই সোচ্চার শেষ পর্যন্ত নিশ্চয়ই বাংলাদেশকে মুক্ত করে ছাড়বে স্বাধীনতা বিরোধীদের হাত থেকে, এটি আমরা বিশ্বাস করি, বিশ্বাস জাগিয়ে রেখে। আওয়ামী লীগের সুখবর এটি, আওয়ামী লীগ কাজে নেই, কর্মে নেই, এই মুহূর্তে এক প্রকার নিষিদ্ধ অবস্থার মধ্যে আওয়ামী লীগ স্টেডিয়ামের গ্যালারিতে বসে দেখছে, কিন্তু সত্যিকার অর্থে যা কিছু ঘটছে এগুলো সত্যিকার অর্থে আওয়ামী লীগের পক্ষেই ঘটছে। কিন্তু সভ্য সুন্দর আওয়ামী লীগ এটিকে কাজে লাগাবে কিভাবে, ক্যাশ করবে কিভাবে? আমি শুরু থেকেই বলে এসেছি, আওয়ামী লীগ পতনের পর থেকেই, কয়েক মাস পর থেকেই বলে আসছি যে আওয়ামী লীগ কাজে নেই, কর্মে নেই, কিন্তু আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে উঠেছে। আওয়ামী লীগ এই জনপ্রিয়তা এখনো জনপ্রিয়, এখন যখন আরো বেশি স্বাধীনতা মুক্তিযুদ্ধ ভুলণ্ঠিত হচ্ছে, আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে উঠছে। এই মুহূর্তে আপনি একটা নিরপেক্ষ নিউট্রাল ভোট দিয়ে দেখুন কি অবস্থা হয়, বিপুল ভোটে বিজয়ী হবে আওয়ামী লীগ। কাজে আওয়ামী লীগ সহ একটা নির্বাচনের পরিবেশ আসবে, অবশ্যই আসবে। একপাক্ষিক নির্বাচন বাংলাদেশে হবে না, আওয়ামী লীগ সহ নির্বাচন হবে, কিন্তু একটু ধৈর্য, একটু অপেক্ষা, এবং ভেতরে ভেতরে আওয়ামী লীগ যে সুখবরটা, এই সুখবরটাকে প্রস্তুত করা। আওয়ামী লীগের কাজ হচ্ছে যে এই যে সুবার্তা এটিকে প্রস্তুত করা, তাদের পক্ষে প্রস্তুত করা। তাদের ঐকমত্য হচ্ছে না, ঐকমত্য কমিশনের বৈঠকে হচ্ছে না, তাদের নেপথ্য বৈঠকে ঐকমত্য হচ্ছে না, এক বৈঠকে হয়নি, প্রয়োজনে তারা 10 বৈঠক করবে, তবুও আওয়ামী লীগের প্রশ্নে তারা কিন্তু এক থাকবে। এটি আওয়ামী লীগের মাথায় রাখতে হবে। এটি আওয়ামী লীগের জন্য সুখবর যে স্বাধীনতা বিরোধী শক্তি এক হয়ে গেছে, এবং স্বাধীনতার পক্ষে যত মানুষ আছে বাংলাদেশে সবাই তো আওয়ামী লীগ করে না, আমরা তো আওয়ামী লীগ করি না। এই স্বাধীনতার পক্ষের কণ্ঠকে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ সুখবরটাকে কিভাবে কাজে লাগাবে, এই চিন্তাটা আওয়ামী লীগের মোটা দাগে করতে হবে, তাহলেই বাংলাদেশের মুক্তি। নইলে বাংলাদেশকে আমরা ইতিমধ্যেই বলছি যে পূর্ব পাকিস্তান হয়ে গেছে, বাংলাদেশ নামটা আছে, কিন্তু পূর্ব পাকিস্তানের ভাবধারায় বাংলাদেশ চলছে। এই পূর্ব পাকিস্তান থেকে উদ্ধার হওয়া কঠিন হবে। তাই আমরা আশা করব, প্রত্যাশা করব আওয়ামী লীগ তেমন কর্মপরিকল্পনা নিয়েই আসবে, যেটি দিয়ে বাংলাদেশ একবার স্বাধীন হয়েছে সেই স্বাধীনতা যেন হারিয়ে না যায়, স্বাধীনতা যেন সমুন্নত থাকে, আমাদের সেটি প্রত্যাশা।